আজ আপনাদের অন্যরকম একটি কোরিয়ান মুভির গল্প শোনাবো, যার শুরুটা হবে হাসি দিয়ে আর শেষটা হবে ততটাই কান্না দিয়ে। মুভির নাম হচ্ছে আই ক্যান স্পিক। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটি একটি অমীমাংসিত সম্পূর্ণ সত্য ঘটনা, যে ঘটনা আপনার হৃদয়কে নাড়িয়ে দিবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। কোরিয়ার একটি বৃষ্টি ভেজা রাত। একজন ব্যক্তি অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে আর মানুষের দরজার সামনে যেয়ে যেয়ে হিসু করছে। আর এই দৃশ্য দূর থেকে কেউ একজন লক্ষ্য রাখছিল। দৃশ্য পরিবর্তন হয়। ট্রেনের মধ্যে এই ব্যক্তির নাম হচ্ছে পার্ক মিন জে। সে আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। তার নতুন সরকারি চাকরি হয়েছে শহরের সিটি কর্পোরেশনে। আজ ছিল তার প্রথম দিন। কিন্তু পার্ক মিন জে যখন তার অফিস বিল্ডিং এর সামনে আসে, সে দেখতে পায় সেখানে কোনো মানুষ নেই। চারদিকে এক শুনশান নীরবতা। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিস শুরু হতে এখনো 5 মিনিট বাকি। আর ঠিক তখনই পেছন থেকে দেখা যায় সকল অফিস স্টাফ একসাথে অফিসে এসেছে। পার্ক মিন জের মূলত পাবলিক রিলেশনশিপ ডিপার্টমেন্টে চাকরি হয়েছে। এদের কাজ হচ্ছে নাগরিকদের অসুবিধাগুলো শোনা এবং সেগুলোকে সলভ করা। পার্ক মিন জে এখানে সব থেকে জুনিয়র অফিসার। সে তার অফিসের সবার সাথে পরিচিত হয়। পার্ক মিন জে ছিল খুবই গোছালো। সে খুব গোছগাছ করে তার ডেস্কে বসে। পাশে বসে থাকা সোহা নামক মেয়েটি খুব অবাক চোখে তার দিকে তাকাচ্ছিল। অফিসের মধ্যে কেউ একজন হুডি পরে ঢোকে আর সেই ব্যক্তিকে দেখা মাত্রই অফিসের সবাই যে যার কাছে বিজি হয়ে যায়। সবাই যেন এক অন্যরকম ভয় পাচ্ছে। পার্ক মিন জে কিছুই বুঝতে পারছে না। সে শুধু হা করে তাকিয়েছিল। আর এই হুডি পরা লোকটি কোনো পুরুষ নয়। ইনি হচ্ছেন আমাদের মুভির মূল চরিত্র। তাকে সবাই গবলিন রানী নামে ডাকে। আমরা তাকে দাদি বলে সম্বোধন করব। তাকে দেখে অফিস প্রধানেরও চোখ কপালে উঠে যায়। এর কারণটি একটু পরেই বুঝতে পারবেন। তিনি এসেছেন গত রাতের বিষয় নিয়ে কমপ্লেন করতে। যে লোকটি দেওয়ালে দেওয়ালে হিসু করত, তিনি দূর থেকে তার ছবিও তুলে রেখেছেন। অফিস প্রধান দাদিকে আশ্বস্ত করে, আমরা বিষয়টি দেখছি। তখন পাশে দাঁড়িয়ে থাকা লোকটি দাদিকে বলে, এটা কমপ্লেন করার কোনো বিষয় হলো? এবার দাদি ওই লোকটির উপর চড়াও হন। জিজ্ঞেস করেন, তুমি কে? লোকটি বলে, আমি ওনার বন্ধু। দাদি বলে, তোমার এখানে কি? তুমি কেন নাক গলাচ্ছ আমাদের কথার মাঝে? এদিকে পার্ক মিন জে দূর থেকে দাদির এই বিষয়গুলো রেকর্ড করছিল। দাদি যখন এটা দেখতে পায়, সে পার্ক মিন জের উপরও খুবই ক্ষেপে যায়। সে বলে, তুমি ভিডিও কেন করছো? পার্ক মিন জে তাকে উত্তর দেয়, এটা নিয়ম। আপনি যেটা কমপ্লেন করতে এসেছেন তার এভিডেন্স রাখছি। এবার দাদি পার্ক মিন জের কাছে তার আজকের কমপ্লেন দিতে যায়। পার্ক মিন জে বলে, আপনি নিয়ম মেনে আসুন। আপনি কি টোকেন নিয়ে এসেছেন? দাদি বলে, আমার টোকেন লাগে না। পার্ক মিন জে বলে, আমি নিয়মের বাইরে কিছুই করতে পারবো না। আপনি এখন আসতে পারেন। দাদি পার্ক মিন জের উপর খুবই রাগান্বিত চোখে তাকান আর তিনি সেই অফিস থেকে বেরিয়ে যান। পরক্ষণে অফিসের বস সহ সবাই পার্ক মিন জেকে খুলে বলে যে এই দাদি হচ্ছে আমাদের অফিসের সব থেকে বড় সমস্যা। তিনি প্রত্যেকদিন অফিসে কোনো না কোনো কমপ্লেন দিতে আসেন। তিনি সারাদিন শহরে ঘুরে বেড়ান আর ছোটখাটো যে কোনো সমস্যা খুঁজে পান না কেন, তিনি সেই বিষয় নিয়ে অফিসে কমপ্লেন করেন। এই দাদি গত 30টা বছর ধরে এই অফিসে প্রায় 8000-এর উপরে কমপ্লেন করেছে। তাই অফিসের সবাই এখন দাদিকে দেখলে খুবই ভয় পায়। পরদিন দাদি সকল নিয়ম মেনেই অফিসে কমপ্লেন করতে আসেন। তিনি আজ টোকেন নাম্বার নিয়েছেন আর পার্ক মিন জের কাছে তার কমপ্লেন জমা করেন। পার্ক মিন জে দাদির কমপ্লেন নিয়ে পরে টোকেন নাম্বার ডাকতে থাকেন। দাদি বলে, ওটাও আমি। দাদি আরো একটি কমপ্লেন দেয়। তারপর আর একটা ডাকে। সেই টোকেন নাম্বারও দাদির। মূলত দাদি আগামী 50টা টোকেন নিজের করে নিয়েছেন। তিনি আজ 50টা অভিযোগ করবেন। ওখানে থাকা সবার মাথায় হাত। এখনো অনেক মানুষ অপেক্ষা করছে। কিন্তু পার্ক মিন জে খুব ধৈর্যের সাথে দাদির কমপ্লেনগুলো নিচ্ছিল। তখন পার্ক মিন জের একজন সহকারী এসে পার্ক মিন জেকে বলে, তোমাকে স্যার ভেতরে ডাকছেন। আমি দাদির সমস্যাগুলো দেখছি। বেচারা পার্ক মিন জে এই যাত্রায় বেঁচে যায়। ওই দিন রাতের বেলা দাদি তার মহল্লার এক মহিলার সাথে ঝগড়া করছিল। মহিলাটি অবৈধভাবে রাস্তা দখল করেছে আর সেই সকল প্রমাণও তার কাছে আছে। এক পর্যায়ে ওই মহিলাটিও দাদির উপর রেগে যায়। তাদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। আশপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের মধ্যে একটি ছেলেও ছিল। এই ছেলেটি হচ্ছে পার্ক মিন জের ছোট ভাই ইয়ং মিন জে। দাদি তাকে যাবার আগে বলে, নুডলস এভাবে খেতে হয় না, রান্না করে খেতে হয়। ইয়ং মিন জে বাসায় ফিরে আসে। বড় ভাই পার্ক মিন জে তার জন্য খাবার নিয়ে বসেছিল। দুই ভাইয়ের কথা থেকে আমরা বুঝতে পারি ইয়ং মিন জে তার বড় ভাই পার্ক মিন জের উপর মোটেও খুশি নয়। সে তার বড় ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলে না, যেটা নিয়ে পার্ক মিন জে মনে মনে অনেক কষ্ট পায়। কিন্তু ছোট ভাইকে সে কোনো কিছুই বুঝতে দেয় না। পরদিন সকালবেলা দাদি একটি বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতে আসে। তারা যে এলাকায় থাকে সেই এলাকা দখল করে অ্যাপার্টমেন্ট বানাচ্ছে। পার্ক মিন জে বলে, তারা তো অনুমতি নিয়ে করছে। দাদি বলে, এর মধ্যে অনেক অবৈধ কাজ তারা করছে আর তার সকল কিছু প্রমাণ এর মধ্যে রয়েছে। পার্ক মিন জে খুব বিরক্ত হয়ে সেই প্রমাণগুলো রেখে দেয়। ওই দিন দাদি একটি রেস্টুরেন্টে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। কিছু সময় পরে তার ফ্রেন্ড সেখানে চলে আসে। দাদি তাকে হাত নেড়ে ইশারা করে। দাদির বেস্ট ফ্রেন্ড দাদির সামনে ফোনে ইংলিশে কথা বলছিল। দাদি মুগ্ধ হয়ে তার ফ্রেন্ডের কথা শুনছিল। তার বান্ধবী এত সুন্দর ইংলিশ বলতে পারে, এটা দেখে দাদি খুবই অবাক হন। বেস্ট ফ্রেন্ডের কথা শেষ হলে দাদি তাকে বলে, তুই এত সুন্দর ইংলিশ বলিস? দাদির ফ্রেন্ড বলে, আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করি আর প্র্যাকটিস করতে করতে এখন শিখে
শিখে গিয়েছি। এবার দাদির ফ্রেন্ড দাদিকে জিজ্ঞেস করেন, তোর ব্যবসা কেমন চলছে? দাদি বলে, তেমন ভালো না, এখন আর আগের মতো দর্জির কাজটা করতে পারি না, কাস্টমারও অনেক কমে গিয়েছে। দাদির ফ্রেন্ড বলেন, অনেক তো কাজ করলি, চল এবার কোনো দেশ থেকে আমরা একটু ঘুরে আসি। দাদি বলে, এই বয়সে আর না। তখন দাদির ফ্রেন্ড দাদিকে আবারও জিজ্ঞেস করে, তোর ব্যবসা কেমন চলছে? দাদি বিরক্ত হয়ে বলে, তোকে তো মাত্রই বললাম যে আমার ব্যবসা ভালো চলছে না। দাদির ফ্রেন্ডকে দেখে কিছুটা অন্যরকম লাগছে। তার ফোনটা তার সামনেই বেজে চলেছে, কিন্তু দাদির ফ্রেন্ড চারপাশে তার ফোনটা খুঁজছিল। দাদি কিছুটা অবাক হন আর ফোনটা তার ফ্রেন্ডের হাতে দিয়ে বলে, তোর ফোনটা তোর সামনেই রাখা। দাদির ফ্রেন্ড ফোনে কথা বলেন, তাকে এক্ষুনি যেতে হবে। যাবার আগে দাদির ফ্রেন্ড দাদিকে বলেন, তোকে একটি বিষয়ের কথা বলেছিলাম, কিছু তো জানালি না আমাকে। দাদি বলেন, আমি ওই বিষয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। দাদির ফ্রেন্ড তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যান। সে তার রুমালটাও ভুল করে ফেলে গিয়েছে। দাদি সেই রুমালটি নিজের কাছে রেখে দেন। রাতের বেলা দাদি সেলাই মেশিনে কাজ করছিল। তখন টিভিতে প্রোগ্রাম দেখে দাদি একটি ইংলিশ বাক্য শেখেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। দাদি বিড়বিড় করে বারবার সেন্টেন্সটি বলছিল। এরই মধ্যে তার অন্য একজন বান্ধবী সেখানে আসে। দাদি তার বান্ধবীকেও সেই সেন্টেন্সটি শেখাচ্ছিল। দাদির বান্ধবী চলে গেলে দাদি তার ফোনে একটি নাম্বার ডায়াল করে, আর ফোনের ওপাশ থেকে দাদিকে কেউ একজন ইংলিশে জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? দাদির সাথে সাথেই ফোনটা কেটে দেয়। দাদি কাকে কল দিয়েছিল তা সামনে জানতে পারবেন। পরদিন আমরা দেখতে পাই দাদি একটি স্পোকেন ইংলিশ কোচিং এ ভর্তি হয়েছেন, কিন্তু সেখানে সবাই অল্প বয়সী শিক্ষার্থী, আর সেখানে থাকা শিক্ষক খুব দ্রুত সবকিছু বোঝাচ্ছিল, যার ফলে দাদি কিছুই বুঝতে পারছিল না। সে বারবার শিক্ষককে বলছিল ধীরে বলতে। শিক্ষক কিছুটা তাচ্ছিল্যের সুরে দাদির উপরে হাসেন। দাদি ওই শিক্ষকের বিষয়ে কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করতে এসেছেন, কিন্তু লোকটি দাদিকে জানায় এই বিষয়ে তাদের কিছুই করার নেই, কারণ ওখানে দাদি একমাত্র বয়স্ক লোক, আর ওখানে সবাই ইংলিশের বেসিকটা জানে। এদিকে আমরা পার্কমিনজেকে একজন বিদেশির সাথে ইংলিশে খুব সুন্দরভাবে কথা বলতে দেখতে পাই, আর তার পেছনে আমরা দাদিকেও দেখতে পাই। দাদি দূর থেকেই কথাগুলো শুনছিল, আর ধীরে ধীরে সে পার্কমিনজের কাছে আসে। দাদি তো খুবই অবাক, পার্কমিনজে এত সুন্দর ইংলিশ বলতে পারে। ওই লোকটি সেখান থেকে চলে গেলে পার্কমিনজে পেছনেই দাদিকে দেখতে পায়, আর তার চোখ কপালে উঠে যায়। দাদি খুব করে পার্কমিনজেকে রিকোয়েস্ট করছে তাকে যেন পার্কমিনজে ইংলিশ শেখায়। সে এমনি এমনি শিখবে না, তার বিনিময়ে পার্কমিনজেকে সে টাকাও দিবে। কিন্তু পার্কমিনজে তাকে জানায়, আমার হাতে অত সময় নেই, আমি সারাদিন অফিস করি, আপনার মতো অনেক মানুষেরই কমপ্লেন জমে আছে, আমার সময় হবে না, আপনি আমাকে মাফ করবেন। পার্কমিনজে সেখান থেকে চলে যায়। কিন্তু দাদিও নাছর বান্দা, সে দিনরাত পার্কমিনজেকে ফোন করতে থাকে যেন তাকে সে ইংলিশ শেখায়। পার্কমিনজে এই বৃদ্ধ মহিলার উপরে খুবই বিরক্ত। পরদিন সকালবেলা দাদি পার্কমিনজের অফিসে আসে, আর তার সামনে কিছুটা দূরেই বসে থাকে আর জোরে জোরে ইংলিশ পড়ছিল। পার্কমিনজে তখন তার কাছে যেয়ে বলে, আপনি কিন্তু আমাদের কাজে অসুবিধা করছেন। দাদি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ইংলিশ শেখাবে না? পার্কমিনজে বলে, না। দাদি বলেন, ভেবে বলছো তো? পার্কমিনজে বলে, আমি ভেবেই বলছি। দাদি বলেন, ঠিক আছে। দাদি এবার কয়েক হাজার কমপ্লেন ভর্তি একটি ব্যাগ হাতে নেন, আর সেগুলো নিয়ে যখন তিনি জমা দিতে যাচ্ছিলেন তখন পার্কমিনজের সকল কলিগেরা তার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে দাদিকে ইংলিশ শেখানোর জন্য। দাদির ইংলিশ শেখা শুরু হয়। পার্কমিনজে তাকে একটি ওয়ার্ড বুক দেয়। দাদি বলেন, এগুলো তো আমি ছোটবেলায় শিখেছি। পার্কমিনজে এবার দাদিকে একটি ডিকশনারি বের করে দেন, আর তাকে সেটি দিয়ে বলেন, আপনি এখান থেকে কিছু ওয়ার্ড মুখস্থ করবেন, কাল আমি আপনার পরীক্ষা নিব, আপনি যদি 80% মার্ক পান তাহলেই আমি আপনাকে ইংলিশ শেখাবো। ওই দিন রাতের বেলা দাদি একদম ছোট মানুষের মতো টেবিল চেয়ারে পড়তে বসেন। পরদিন সকালবেলা দাদির এক্সাম শুরু হয়। পার্কমিনজে পাশেই দাঁড়িয়েছিল। দাদি খাতে ইংলিশ ওয়ার্ড লিখছিল। এক্সাম শেষে পার্কমিনজে দাদির খাতা দেখতে বসেন। সে খুব মনোযোগ দিয়ে দাদির খাতা দেখছিল, আর খাতা দেখা শেষে ফলাফল দাদি 75 পেয়েছেন। পার্কমিনজে দাদিকে বলে, আপনি ভালোই পেয়েছেন, কিন্তু আপনি 80% পাননি, তার মানে আমি আপনাকে ইংলিশ শেখাচ্ছি না। দাদি বলেন, সামান্য একটুর জন্যই তো। পার্কমিনজে সেখান থেকে চলে যায়। দাদি তার পরীক্ষার খাতাটি নিয়ে সেখানেই চুপচাপ বসে থাকেন। পার্কমিনজে একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল। তারপর সে যখন বাসে করে বাসায় ফিরছিল, সে তার ভাইয়ের জন্য অনলাইনে পিৎজা অর্ডার করছিল। আর তখন হঠাৎ করেই পার্কমিনজে বাসের জানালা দিয়ে তার ছোট ভাইকে দেখতে পায়। সে সাথে সাথেই বাস থেকে নেমে যায় আর ছোট ভাইকে ফলো করতে থাকে। বড় ভাই পার্কমিনজে বুঝতে পারছে না তার ছোট ভাই ঠিক কোথায় যাচ্ছে। এই গলি ও গলি করে ছোট ভাইটি একটি ঘরের সামনে এসে দাঁড়ায়, আর সেই ঘরের মধ্যে ঢুকে গেলে পার্কমিনজেও সেই ঘরের সামনে যায়। এটা ছিল একটি দর্জির দোকান। পার্কমিনজে খুব ধীর পায়ে ওই দোকানের মধ্যে ঢোকে। সেখানে কেউই ছিল না। আর ঠিক তখনই পার্কমিনজের সাথে দাদির দেখা হয়। তারা দুজনেই চিৎকার করে ওঠে। মূলত এটা ছিল দাদিরই দোকান। পার্কমিনজেকে এখানে দেখে দাদি খুবই অবাক হন। দুই ভাই অপেক্ষা করছিল। তখন দাদি তাদের জন্য খাবার নিয়ে আসে। খাবারগুলো ছিল খুবই সুস্বাদু। ছোট ভাই সাথে সাথেই খেতে বসে। খাবারগুলো দেখে পার্কমিনজেরও খুবই লোভ লাগছিল। দাদি তাকেও খেতে বলে। পার্কমিনজে এক মুহূর্ত অপেক্ষা করে না, সে সাথে সাথে খেতে শুরু করে। এমন বাড়িতে রান্না খাবার এই দুই ভাই লাস্ট কবে খেয়েছে তাদের মনে নেই। খাওয়া দাওয়া শেষে পার্কমিনজে দেখতে পায় দাদির দেওয়ালে অনেকগুলো ইংলিশ নোট ঝুলানো। দাদি পার্কমিনজের জন্য কিছু মিষ্টি আর চা নিয়ে আসে। পার্কমিনজে দাদিকে জিজ্ঞেস করে, আপনি আমার ছোট ভাইকে কেন খাওয়ান? দাদি বলেন,
বললেন ও তেমন কিছু না, একদিন ওকে রাস্তায় রান্না ছাড়া নুডলস খেতে দেখেছিলাম, তারপর থেকে মাঝে মাঝে আমি নিজের হাতে ওকে রান্না করে খাওয়াই। আমি জানতাম না যে ও তোমার ছোট ভাই, আর আমারও তো কেউ নেই, তাই খাওয়ার জন্য একজন সঙ্গীও পেয়ে যাই। পার্কমিঞ্জি কিছুটা অশ্রু ভেজা চোখে দাদিকে ধন্যবাদ বলে। চায়ের কাপে চুমুক দিতে দিতে পার্কমিঞ্জি দাদিকে বলে, তাহলে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার আমি আপনাকে ইংলিশ পড়াতে আসবো। এ কথা শুনে দাদির চোখ কপালে উঠে যায়। পার্কমিঞ্জি তাকে আরো বলে, আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। দাদি বলেন, তা কি করে হয়? পার্কমিঞ্জি বলে, আপনি শুধু মাঝে মাঝে আমার ছোট ভাইটাকে খাওয়ালেই হবে। দাদি খুশি হয়ে বলেন, এটা তো আমার অনেক প্রিয় একটা কাজ। দাদি এক মুহূর্ত অপেক্ষা করেন না, সে সাথে সাথে বই আর টেবিল নিয়ে চলে আসেন আর পার্কমিঞ্জিকে বলেন, আজ মঙ্গলবার, তাহলে আজ আমার পড়ার দিন। পার্কমিঞ্জি দাদিকে পড়াতে শুরু করে। সে দাদিকে বলে, আমরা খুব ছোট আর সহজ ওয়ার্ড দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি ইংলিশে। দাদি তখন বলেন, তাহলে ওই দিন কেন আমাকে কঠিন কঠিন ওয়ার্ড লিখতে দিয়েছিলে? পার্কমিঞ্জের কাছে এর কোনো উত্তর নেই, সে চুপ করেই থাকে। এবার পার্কমিঞ্জি দাদিকে প্রথম সেন্টেন্সটি শেখায়, সেটা হচ্ছে হাউ আর ইউ। দাদি লিখতে যায় খাতায়। পার্কমিঞ্জি বলে, খাতায় লেখার দরকার নেই, আপনি সেন্টেন্সটি মুখে বললে আপনার জড়তা আরো তাড়াতাড়ি কেটে যাবে। ওই দিন পড়া শেষে পার্কমিঞ্জি দাদির সাথে বসে ড্রিঙ্কস করছিল। এটা ছিল দাদিরই সেই বান্ধবীর দোকান। পার্কমিঞ্জি দাদিকে বলে, দাদি এটাও তো এক ধরনের অপরাধ, কালকে আপনি এই বিষয় নিয়েও কমপ্লেন করতে যাবেন অফিসে। দাদি চুপ করে থাকে আর সে পার্কমিঞ্জিকে বলে, তুমি এখনো বিয়ে কেন করনি? পার্কমিঞ্জি দাদিকে বলে, আপনি আমার দাদির মতোই কথা বললেন, যে কিনা মারা গিয়েছে। আসলে আমার বিয়ের সময়টা পার হয়ে গিয়েছে, এখন শুধু আমার চিন্তা আমার ছোট ভাইটাকে নিয়ে। পার্কমিঞ্জি এবার দাদিকে বলে, আপনারও তো নিশ্চয়ই আমাদের মতোই নাতি নাতনি রয়েছে। দাদি কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমার কোনো নাতি নাতনি নেই, এমনকি আমার কোনো সন্তানও নেই। দাদি কথাটি এড়িয়ে যান। দাদির বান্ধবীও সেখানে আসে। তারপর তারা তিনজন মিলে অনেক রাত পর্যন্ত সেখানে বসে থাকে। পরদিন পার্কমিঞ্জি সময় মতোই দাদিকে পড়াতে আসে আর সে দূর থেকে দাদিকে জিজ্ঞেস করে, হাউ আর ইউ? দাদিও হাত নেড়ে উত্তর দেয়, আই এম ফাইন, অ্যান্ড ইউ? এভাবেই চলতে থাকে দাদির ইংলিশের প্র্যাকটিস। পার্কমিঞ্জি এখন তাকে বাস্তবিক জীবনে ইংলিশ বলা শেখাচ্ছে, কিভাবে কফি অর্ডার করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। পার্কমিঞ্জি প্রতিদিন তাকে নানা কাজের মধ্যে দিয়ে সেগুলো শেখাচ্ছিল আর দাদিও খুব উৎসাহ নিয়ে সেগুলো শিখছিল। দাদি এখন দর্জির কাজের সময় ইংলিশ প্র্যাকটিস করে আর সে মনে মনে পার্কমিঞ্জিকে অনেক ধন্যবাদ বলে। আজ ছিল দাদির একটি ফাইনাল টেস্ট। পার্কমিঞ্জি দাদিকে নিয়ে একটি বিদেশি বারে এসেছে, সেখানে বেশিরভাগ লোকজনই ফরেনার। পার্কমিঞ্জি দাদিকে কয়েকজন লোককে দেখায় আর দাদিকে বলে, 5 মিনিট যে আপনি ওনাদের সাথে কথা বলবেন। 5 মিনিটের কথা শুনে তো দাদির মাথায় হাত। তারপর সে সাহস নিয়ে লোকগুলোর কাছে যায় আর তাদের সাথে কথা বলার চেষ্টা করে। দাদি কোনোভাবে তাদের সাথে 5 মিনিট কথা বলে পার্কমিঞ্জির কাছে ফিরে আসে, কিন্তু পার্কমিঞ্জি এবার তাকে নতুন একটি পরীক্ষা দেয়। সে দুটো মেয়েকে দেখিয়ে বলে, ওদের সাথে আপনি যে 10 মিনিট কথা বলবেন। দাদি সাহস নিয়ে তাদের কাছে যায় আর তাদের সাথে কথা বলতে বলতে একসময় সেই কথাগুলো গল্পে পরিণত হয়। 10 মিনিট কখন পার হয়ে গিয়েছে তা তাদের মনেও নেই। পার্কমিঞ্জি মনে মনে অনেক খুশি হয়। দাদি এসে পার্কমিঞ্জিকে বলে, ইংলিশ এতটাও কঠিন না। দাদি আসলে নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, তিনি এখন আর ইংলিশকে ভয় পান না। বার থেকে বেরিয়ে পার্কমিঞ্জি আর দাদি রাস্তা ধরে হাঁটতে থাকে। তারা একটি পার্কের বেঞ্চে এসে বসেছে। পার্কমিঞ্জি দাদিকে ইংলিশে নিজের জীবনের কষ্টগুলো বলছিল। পার্কমিঞ্জি যখন বিদেশে পড়াশোনা করত তখন তার মা মারা যায়, কিন্তু তার বাবা তাকে জানায়নি, তাই সে তার মাকে শেষবারের মতো দেখতে পারেনি। আর তখন থেকেই পার্কমিঞ্জির ছোট ভাই ভাবে তার বড় ভাই আসলে তার পরিবারের প্রতি উদাসীন। দাদি পার্কমিঞ্জির মুখের দিকে তাকিয়েছিল আর সে পার্কমিঞ্জিকে বলে, তোমার কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। তখন পার্কমিঞ্জি দাদিকে জিজ্ঞেস করে, আপনি কি সবই বুঝতে পেরেছেন? দাদি পার্কমিঞ্জিকে বলে, আমি এখন ইংলিশ পুরোপুরি বুঝি। পরদিন ছিল কোরিয়ায় থ্যাঙ্কসগিভিং ডে, সেই উপলক্ষে সবকিছুই বন্ধ। দাদি বাসায় একা একা বসেই নুডলস খাচ্ছিল। ঠিক তখনই পার্কমিঞ্জি আর তার ছোট ভাই দাদির জন্য গিফট নিয়ে সেখানে হাজির হয়। দাদি তাদের স্বাগতম জানায় আর দাদি অনেক মজার মজার খাবার রান্না করে তাদের খাওয়াচ্ছিল। দাদি পার্কমিঞ্জির ছোট ভাইকে নিজ হাতেই খাইয়ে দিচ্ছিল। নিজের ছোট ভাইকে পার্কমিঞ্জির লাস্ট কবে এতটা খুশি হতে দেখেছে তাই বড় ভাইয়ের মনে নেই। পার্কমিঞ্জি অশ্রু ভেজা চোখে দাদিকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। রাতের বেলা তারা তিনজন বসেছিল। তখন ছোট ভাই দাদিকে জিজ্ঞেস করে, দাদি তুমি ইংলিশ কেন শিখছো? দাদি কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার একটা ছোট ভাই আছে, অনেক ছোটবেলায় ও আর আমি আলাদা হয়ে যাই। ওকে আমেরিকান একটি পরিবার দত্তক নিয়ে যায়। আমার কাছে ওর ফোন নাম্বার রয়েছে, কিন্তু ও কোরিয়ান ভাষা বোঝে না। আমার খুব জানতে ইচ্ছে করে ও কেমন আছে, ওর ছেলে মেয়ে কেমন আছে, ও সুস্থ আছে কিনা। ভাইয়ের কথা মনে পড়ে দাদি বাইরে যেয়ে অনেক কাঁদছিল। পার্কমিঞ্জি ওই নাম্বারটি নিজের কাছে নিয়ে নেয়। ঘুমের মধ্যে দাদি সেই ছোটবেলার স্মৃতিগুলো স্বপ্নে দেখছিল, তার ভাইয়ের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। পরদিন সকালবেলা পার্কমিঞ্জি অনেক সাহস করে সেই নাম্বারে ফোন দেয়। ওপাশে থাকা লোকটি ইংলিশে বারবার বলতে থাকে, আপনি কে বলছেন? পার্কমিঞ্জি তাকে বলে, আমি আপনার বোনের ইংলিশ শিক্ষক, সে শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য ইংলিশ শিখছে। এই কথা শুনে লোকটি খুব রাগান্বিত ভাবে পার্কমিঞ্জিকে বলে, আপনি ওনাকে বলে দিবেন আমি তার সাথে কথা বলতে চাই না, আর আমি তাকে বোন হিসেবেও পরিচয় দেই না, আর আপনিও দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। লোকটি ফোনটি রেখে দেয়। পার্কমিঞ্জির মনটা অনেক খারাপ হয়ে যায় দাদির কথা চিন্তা করে। এদিকে দাদি তাকে ফোনে মেসেজ করে
করে রাতে খাবার জন্য দাওয়াত দেয়। রাতের বেলা পার্কমিঞ্জে দাদির বাসায় গেলেও সে একদমই চুপচাপ বসে থাকে। আর হঠাৎই সে দাদিকে বলে, আপনার আর ইংলিশ শেখার প্রয়োজন নেই। দাদি বলে, কেন? পার্কমিঞ্জে বলে, সেটা আপনাকে জানতে হবে না, আর আমিও এখন থেকে ব্যস্ত হয়ে যাব, সামনে আমার প্রমোশনের পরীক্ষা আছে। দাদি বলে, বুঝতে পেরেছি, তোমাকে আমি টাকা দেই না দেখে তুমি আমাকে পড়াতে চাচ্ছ না। পার্কমিঞ্জে বলে, না, আমি এমনি আপনাকে আর পড়াবো না। আসলে পার্কমিঞ্জের দাদির জন্য অনেক খারাপ লাগছিল। পরদিন দাদি একটু হসপিটালে যান, সেখানে তার সেই বেস্ট ফ্রেন্ড ভর্তি ছিল। দাদিকে দেখেই তার বেস্ট ফ্রেন্ড খুবই খুশি হয়ে যায়। সে নার্সকে পরিচয় করিয়ে দেয়, এইটাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। নার্স দাদিকে বলে, সারাদিন সে শুধু আপনার কথাই বলে। তারা দুজন গল্প করছিল। দাদির বেস্ট ফ্রেন্ড দাদিকে বলে, আমার জন্য কি হয়েছে আমি কিছুই মনে রাখতে পারছি না। দাদি তার হাতে থাকা সেই রুমালটি তার বেস্ট ফ্রেন্ডকে ফিরিয়ে দেয়, আর সে অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই কেন হঠাৎ করে এমন অসুস্থ হলি? দাদির বেস্ট ফ্রেন্ড তখন দাদিকে বলে, তুই আর বদলালি না, সেই ছোটবেলার মতোই শুধু কাঁদতেই পারিস, তোকে অনেক শক্ত হতে হবে, সামনে তোর অনেক দায়িত্ব। এরই মধ্যে দাদির ফ্রেন্ডের নাতনি সেখানে আসে। সেই নাতনি দাদির সাথে একটু আলাদা কথা বলতে চায়। সে দাদিকে বলতে থাকে, আপনার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমার নানির অবস্থা খুব একটা ভালো না, আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সে সবকিছুই ভুলে যাবে, আপনি কি আমাদের সাহায্য করবেন? দাদি অন্যদিকে তাকিয়ে থাকে। মেয়েটি বলে, এটা কি আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে? দাদি কোনো উত্তর দেয় না। এটা কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডের শেষ ইচ্ছা। মেয়েটি আসলে দাদির কাছে কি সাহায্য চাচ্ছে তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। দাদি যখন তার কলোনিতে ফিরে আসে, সে দেখতে পায় তার প্রতিবেশী সেই দোকানদারকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সেই দোকানদার মহিলা ভাবে দাদি হয়তো কমপ্লেন করেছে, তার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাই সে দাদির উপরে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু দাদি তো আসলে এসবের কিছুই জানে না। পরদিন সকালবেলা দাদি সেই সিটি কর্পোরেশন অফিসে আসে। সে তার কমপ্লেনগুলোর খোঁজ নিতে এসেছিল, কিন্তু তখনই সে আড়াল থেকে শুনতে পায় গতকালকে ওই মহিলাকে আসলে এরা পরিকল্পনা করে ধরিয়েছে, কারণ বিল্ডার্স কোম্পানি মেয়রকে অনেকগুলো টাকা দিয়েছে। এটা শুনে দাদি খুবই রেগে যান। সে সাথে সাথে হেল্প ডেস্কে যেয়ে তার জমা দেওয়া সেই ফাইলগুলো ফেরত চায়, কিন্তু ওখানে থাকা মেয়েটি ভয়ে ভয়ে বলে, ফাইলগুলো কোথায় আছে তা আমি বলতে পারবো না। এটা শুনে দাদি আরো রেগে যান। তখন মেয়েটি বলে, আপনার ফাইলগুলো তো পার্কমিঞ্জের কাছে জমা দিয়েছিলেন, সে ভালো বলতে পারবে। এরই মধ্যে পার্কমিঞ্জি সেখানে চলে আসে। দাদি তাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে যায়, আর দাদি তাকে বলতে থাকে, তুমি আমার সেই ফাইলগুলোকে কোথায় রেখেছো? পার্কমিঞ্জি তখন দাদিকে বলে, বিল্ডার্স কোম্পানি যা কিছুই করছে না কেন আইন মেনেই করছে, আপনার ওই প্রমাণে কিছু যায় আসে না। দাদি পার্কমিঞ্জির উপর খুব বেশি রেগে যান, আর সে বলে, তুমি কি ওই ফাইলগুলো একবারও খুলে দেখেছিলে? আমি কয়েক বছর ধরে ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি। পার্কমিঞ্জি তখন বলে, আপনার দোকানের তো কোনো সমস্যা হয়নি, তাহলে অন্যকে নিয়ে কেন আপনার মাথা ব্যথা? দাদি বলেন, আমি এত কমপ্লেন করি কি আমার নিজের জন্য? আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি না। ওই মহিলাটির এই দুনিয়ায় তার মা ছাড়া কেউ নেই, ওই দোকানের উপর দিয়ে তার পুরো পরিবার চলে। পার্কমিঞ্জি তখন দাদিকে বলে, আপনার এই ভালো কাজের জন্য কেউ আপনাকে হাততালি দিবে না, বরং মানুষ আপনাকে ঘৃণা করবে। আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, অন্যের বিষয়ে নাক গলানোর দরকার নেই। এ কথা শুনে দাদি পার্কমিঞ্জিকে একটি কোষে থাপ্পড় মারে। চারদিকে একদম নীরব হয়ে যায়। সেখানে পার্কমিঞ্জির ছোট ভাইও দাঁড়িয়েছিল। নীরবতাটা পার্কমিঞ্জিই ভাঙে। সে দাদিকে রাগান্বিত ভাবে বলে, আপনার ইংলিশ শেখার কোনো প্রয়োজন নেই। আপনি ইংলিশ শিখে যে ভাইয়ের সাথে কথা বলতে চান, সে আপনার সাথে কোনোদিনও কথা বলতে চায় না, এমনকি আপনার পরিচয় দিতে রাজি না। সে আপনাকে ঘৃণা করে। দাদির এ কথা শুনে চোখ কপালে উঠে যায়, আর সাথে সাথে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। সবাই এসে দাদিকে ধরে। দৃশ্য পরিবর্তন হয়। পার্কমিঞ্জি একদম চুপচাপ হয়ে গিয়েছে। দাদির সাথে খারাপ ব্যবহারের জন্য তার মনটা ভীষণ খারাপ। পার্কমিঞ্জি অফিসের স্টোর রুমে যায়, আর সে সেখান থেকে খুঁজে দাদির সেই পুরনো ফাইলটি বের করে, যেখানে ওই বিল্ডার্স কোম্পানির বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল। পার্কমিঞ্জি ওই প্রমাণগুলো দেখে খুবই অবাক হয়, কারণ তার এই বিষয়গুলো জানা ছিল না। এদিকে দেখা যায় সেই বিল্ডার্স কোম্পানির গ্যাংস্টার এসে সেই দোকানটি উচ্ছেদ করার চেষ্টা করছে। দোকানদার মহিলা তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু অসহায় মহিলাটি তার সাথে পেরে উঠছিল না। তখন সেখানে পার্কমিঞ্জি আসে আর সবাইকে থামতে বলে। তখন গ্যাংস্টার জিজ্ঞেস করে, তুমি কে? পার্কমিঞ্জি তার পরিচয় দেয়। গ্যাংস্টার বলে, তাহলে তো আপনি আমাদেরই লোক, এদেরকে একটু বুঝিয়ে বলুন, এই জায়গায় তারা অবৈধভাবে থাকে, তাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু পার্কমিঞ্জি তাকে উত্তর দেয়, যেহেতু কোর্টের রায় এখনো আসেনি, সেহেতু এই জায়গায় এখনো তারা থাকতে পারবে। তারা এখানে থাকবে কি থাকবে না সেটা আইন ডিসাইড করবে, আপনি ডিসাইড করার কেউ না। পার্কমিঞ্জির এই কথায় মহল্লার সবাই অনেক খুশি হয়। তারা সবাই নিজেদের মধ্যে এক আত্মবিশ্বাস ফিরে পায়। কিন্তু এই কাজের জন্য পার্কমিঞ্জিকে তার বস ফোন করে অনেক ঝাড়ি দিতে থাকে। কিন্তু পার্কমিঞ্জি তার বসকে জানিয়ে দেয় সে ন্যায় বিচারের জন্য এই মহল্লাবাসীর পাশেই থাকবে। ওই মহল্লার সবাই পার্কমিঞ্জিকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। পার্কমিঞ্জি ফিরে যাবার সময় তার চোখ পড়ে দাদির দোকানের দিকে। সে কিছুক্ষণ চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে। এদিকে দাদি তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে হসপিটালে এসেছে। সে তার ফ্রেন্ডকে ইংলিশে জিজ্ঞেস করছিল, হাউ আর ইউ, কিন্তু তার ফ্রেন্ড একদমই নির্বাক। দাদি বলে, তুই এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে পারিস না। তুই তো বলতি ওদেরকে একটি শিক্ষা দিবি, ওদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবি, কিন্তু তুই এভাবে চুপ হয়ে গেলে কে দাঁড় করাবে ওদের আইনের কাঠগড়ায়? এরই মধ্যে দাদির বেস্ট ফ্রেন্ডের নাতনি সেখানে আসে। সে দাদিকে বলে, সে এখন আর কাউকে চিনতে পারে না, আমাকেও চিনতে পারে না, কিন্তু সে সবকিছু
সবকিছু ভুলে যাওয়ার আগে আপনার জন্য একটি চিঠি রেখে গিয়েছে, সেটা আপনাকে দিতে বলেছিল। দাদি চিঠিটা খোলে। চিঠি পড়ে দাদির দু চোখ পানিতে ছলছল করছিল। এরই মধ্যে একজন লোক ওই রুমে প্রবেশ করে। সে দাদিকে জিজ্ঞেস করে, আপনিও তো আপনার ফ্রেন্ডের মতোই একজন কমফোর্ট ওমেন, তাই না? তখন পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি লোকটিকে বলে, আপনাকে এখন এখানে আসতে নিষেধ করেছিলাম, আমি এখনো তাকে কিছুই জানাইনি। তখন লোকটি তার পরিচয় দাদিকে দেয়। সে একজন নিউজ রিপোর্টার, সেই সাথে সে রেজুলেশন 121-এরও একজন সদস্য, যারা কমফোর্ট ওমেনদের ন্যায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে। মূলত এই রিপোর্টার দাদির একটি ইন্টারভিউ নিতে চায়। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি রিপোর্টারকে থামতে বলে। তখন দাদি বলে, ওকে বলতে দাও, আমি ইন্টারভিউ দিব। পরদিন কোরিয়ার সব থেকে বড় জাতীয় দৈনিকের প্রথম পাতায় দাদির ছবি প্রকাশ পায়। সেই সাথে প্রকাশ পায় এত বছর লুকিয়ে রাখা দাদির এক নির্মম সত্য ঘটনা। দাদি একজন কমফোর্ট ওমেন, যাকে 1943 সালে মাত্র 13 বছর বয়সে যুদ্ধের সময় জাপানি সৈনিকেরা ধরে নিয়ে গিয়েছিল তাদের ক্যাম্পে। তারপর দিনের পর দিন, মাসের পর মাস জাপানি সৈনিকেরা তার উপর চালিয়েছিল শারীরিক নির্যাতন। দাদির জীবনের এই অজানা গল্প শুনে সবাই অনেক কাঁদছিল। দাদি তার মায়ের কবরের পাশে এসেছে, কারণ সে তার মাকে প্রমিস করেছিল সে বেঁচে থাকতে কোনোদিনই এই ঘটনা কাউকেই বলবে না। কিন্তু আজ সেই ঘটনা সে সবাইকে বলে দিয়েছে। তাই সে তার মায়ের কাছে ক্ষমা চায়। মূলত জাপান কোরিয়া যুদ্ধের সময় যে মেয়েগুলোকে জাপানিজ ক্যাম্পে ধরে নিয়ে যেয়ে নির্যাতন চালানো হয়েছিল তাদেরকে কমফোর্ট ওমেন বলা হয়। দাদি বাসায় ফিরে তার ঘরের কাজগুলো করছিল, আর তখনই আমরা দরজায় পার্ক মিনজেকে দেখতে পাই। দাদি আর পার্ক মিনজে দুজন দুজনের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। দাদি তারপর পার্ক মিনজের কাছে যে ধীর গলায় বলে, তোমার নিশ্চয়ই খাওয়া হয়নি, একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসি। তখন পার্ক মিনজে ধীর গলায় বলে, দাদি আমি সরি। পার্ক মিনজে সরি বলতেই থাকে আর কাঁদতে থাকে। তখন দাদি যে তাকে জড়িয়ে ধরে। এরপর দাদি তার আলমারি থেকে খুব পুরনো একটি বাক্স বের করে। তার মধ্যে ছিল খুব পুরনো একটি বই, আর সেই বইয়ের ভাঁজের মধ্যে খুব পুরনো একটি ছবি। দাদি পার্ক মিনজেকে বলতে থাকে, এটা এমন এক স্মৃতিময় ছবি যে স্মৃতি আমি সবসময় ভুলতে চাই। এতটা বছর যে স্মৃতি থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমি এই ছবিটি গত 60 বছর কাউকে দেখাইনি, আজ তোমাকে প্রথম দেখালাম। ছবির এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা আমি। আর আমার পাশে দাঁড়ানো ওই মেয়েটি, সে আমার বেস্ট ফ্রেন্ড, যে এখন হসপিটালে ভর্তি আছে। ছবিটি জাপানিজ ক্যাম্পেই তোলা। ওরা আমাদের উপর প্রত্যেকদিন অমানসিক নির্যাতন চালাতো। আমি আর সহ্য করতে পারছিলাম না। চেষ্টা করেছিলাম এই পৃথিবী থেকে বিদায় নিতে, কিন্তু আমার ওই বেস্ট ফ্রেন্ড, ও আমাকে বাঁচিয়েছে, আমাকে বুঝিয়েছে, আমার মধ্যে সাহস জুগিয়েছে, আমাকে বলেছে না কাঁদতে, সব সময় হাসি মুখে থাকতে। এই যে এখন এভাবে বেঁচে আছি, তার পিছনে ওর অবদান অনেক। আমরা ওই ক্যাম্প থেকে বেরিয়ে জাপানিজ সৈনিকদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, কিন্তু আমাদের যে ইংলিশ ট্রান্সলেটর ছিল, সে আমাদের বলা কথাগুলো না লিখে ভুল কথা লিখেছিল। যে বিষয়টি আমার বেস্ট ফ্রেন্ড যখন বুঝতে পেরেছিল, তারপর থেকে সে ন্যায় বিচারের জন্য ইংলিশ শিখতে শুরু করেছিল। এই যে জাপানিজদের বিরুদ্ধে চিঠিটা ওরই লেখা। কিন্তু যেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড সবকিছুই ভুলে যাচ্ছে, সেই দিন থেকেই আমি ইংলিশ শিখতে শুরু করেছিলাম। কারণ আমি জানতাম আমার হেল্প ওর অবশ্যই দরকার হবে। আমি কখনোই আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য ইংলিশ শিখিনি। ও যে আমাকে ঘৃণা করে আমি আগে থেকেই জানতাম। দাদি পার্ক মিনজেকে বলে, তুমি কি আমাকে আমার শেষ লড়াইটা লড়তে সাহায্য করবে? দৃশ্য পরিবর্তন হয়। দাদিকে তার এই বান্ধবী কয়েকদিন ধরেই এড়িয়ে চলছে। দাদি তার পিছু পিছু ছুটে যায় আর বলে, তুমি আমাকে এড়িয়ে কেন চলছো? আমার অতীত জেনে তুমি আমার সাথে এখন আর কথা বলতে চাও না? তখন দাদির বান্ধবী দাদিকে বলে, তুমি আমাকে কখনো বন্ধুই ভাবনি। এত বড় একটি বিষয় তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। নিউজ পেপারে তোমার গল্প জানার পরে আমি কত কেঁদেছি তুমি জানো? সেই বান্ধবী দাদিকে জড়িয়ে ধরে আর দাদিকে বলতে থাকে, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? দাদিও তখন হাউমাউ করে কেঁদে দেয়। পরদিন দাদির পাসপোর্টের জন্য ছবি তোলা হয়। এর কয়েকদিনের মধ্যে পার্ক মিনজে এসে দাদিকে তার পাসপোর্টটি দেয় আর বলে, পাসপোর্টের ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমেরিকার আদালতে যে বিষয়গুলো নিয়ে সে বলবে, সেই বিষয়গুলো সে সবার সামনে প্র্যাকটিস করছিল। সে মাঝে মাঝেই ভুলে যাচ্ছিল, আবার নিজেকে শুধরে নিচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় দাদি যখন তার দোকানের দরজাটা খুলতে যায়, তখন একটি খাম নিচে পড়ে। সেখানে সামান্য কিছু ডলার ছিল আর একটি চিঠি। এটা মূলত সেই দোকানদার মহিলা রেখেছে। সেই মহিলা চিঠিতে দাদির কাছে সরিও বলেছে, কারণ সে দাদিকে ভুল বুঝেছিল। দাদি দৌড়ে সেই মহিলার দোকানের সামনে যায়। দূর থেকে মহিলা দাদিকে দেখে মাথা নিচু করে তাকে সম্মান জানায়। দাদির আমেরিকা যাওয়া উপলক্ষে মহল্লার সবাই কোনো না কোনো গিফট পাঠিয়েছে। দাদির বান্ধবী সেগুলোই গোছগাছ করছিল। দাদি পার্ক মিনজের জন্য নিজ হাতে একটি স্যুট বানিয়েছে, কারণ আর কয়েকদিন পরে পার্ক মিনজের প্রমোশনের ইন্টারভিউ। সেখানে দাদি চায় পার্ক মিনজে এই স্যুটটা পরে যাক। দাদি পার্ক মিনজেকে স্যুটটা পরতে বলে। খুব সুন্দর মানিয়েছে পার্ক মিনজেকে। দাদি আর পার্ক মিনজে দুজনেই অনেক খুশি। এরপরের দৃশ্যটা চলে আসে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। দাদি জানালা দিয়ে বাইরে দেখছিল। তখন হঠাৎই সে তার সাথে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এখান থেকে লস অ্যাঞ্জেলেস কত দূর? মেয়েটি বলে, প্লেনে গেলে 4-5 ঘন্টা লাগবে। মেয়েটি জিজ্ঞেস করে, আপনি কি ওখানে যেতে চান? দাদি কথাটি এড়িয়ে যায়। মূলত লস অ্যাঞ্জেলেসে দাদি সেই ছোট ভাই থাকে। এদিকে পার্ক মিনজে একটি রেস্টুরেন্টে তার কলিগদের সাথে খাচ্ছিল। তখন টিভিতে দেখানো হচ্ছিল আগামী
আগামীকাল আন্তর্জাতিক আদালতে রেজুলেশন 121 ফর কমফোর্ট ওমেন এর শুনানি শুরু হবে। অন্যদিকে দেখা যায় দাদি সহ সবাই খুব চিন্তিতভাবে বসে আছে। সবাই বলছে এত বড় ভুল আমরা কিভাবে করলাম। এরই মধ্যে পার্ক বেঞ্চে দাদিকে ফোন দেয়। দাদি তাকে সবকিছুই খুলে বলে। মূলত দাদি কোরিয়াতে কখনোই নিজেকে একজন কমফোর্ট ওমেন হিসেবে পরিচয় দেয়নি। তার সরকারি নথিপত্র তার কোনো নাম নেই। তার বেস্ট ফ্রেন্ড তাকে অনেকবার বলেছিল, কিন্তু সে সরকারি খাতায় নিজের নাম লেখায়নি। আর তাই দাদির নিজের দেশ কোরিয়াই এখনো তাকে কমফোর্ট ওমেন হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়নি। আর সরকারিভাবে সেই স্বীকৃতি না পেলে আগামীকাল আদালতে সে কোনো বক্তব্য দিতে পারবে না। ফোন রেখে পার্ক বেঞ্চে এসে অফিসের সবাইকে জোরে ডাক দেয় আর সবার উদ্দেশ্যে বলে, আপনাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন। সবাই দাদির পক্ষে গণস্বাক্ষর করতে থাকে যাতে কোরিয়া সরকার তাকে কমফোর্ট ওমেন হিসেবে স্বীকৃতি দেয়। রাস্তায় রাস্তায়ও চলতে থাকে সেই প্রচারণা। পার্ক বেঞ্চে যে মেয়রকে অনেক ভালোভাবে বুঝায়। ফাইনালি সেই গণস্বাক্ষরে মেয়রও সাইন করে আর দাদি আন্তর্জাতিকভাবে একজন কমফোর্ট ওমেন হিসেবে স্বীকৃতি পায়। পরদিন ছিল পার্ক বেঞ্চের সেই প্রমোশনের ইন্টারভিউ। সে তার পকেটে একটি কাগজ খুঁজে পায়। সেখানে দাদি লিখে রেখেছিল, ইউ ক্যান ডু ইট। ইন্টারভিউতে পার্ক বেঞ্চেকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার পরিবারে কে কে রয়েছে? পার্ক বেঞ্চে বলে, আমার একটি ছোট ভাই। তারপর কিছুক্ষণ সে চুপ থেকে বলে, আর একজন দাদি। অন্যদিকে আজ দাদিকে সেই আন্তর্জাতিক আদালতের সামনে নিয়ে আসা হয়েছে। সেখানে শত শত কোরিয়ানও জমা হয়েছে। তারা সবাই একসাথে স্লোগান দিচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আদালতে জাপান আর কোরিয়া দুই পক্ষই উপস্থিত হয়েছে। দাদি নিজ মনে মনে বলছিল, আমাকে আজ পারতেই হবে। কিছুক্ষণের মধ্যে বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। প্রথমে মিসেল নামক একজন কোরিয়ান কমফোর্ট ওমেন নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা কোর্টকে বলতে থাকে। যুদ্ধের সময় জাপানিজ সৈনিকেরা তাকে একটি রুমে আটকে রেখে 10 জন সৈন্য একসাথে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। তখন জাপান পক্ষের উকিল তাকে বলে, কিন্তু জাপান সরকার তো বলছে অন্য কথা। আপনারা নাকি টাকার বিনিময়ে সৈনিকদের ক্যাম্পে যেতেন। এই কথা শুনে ভদ্রমহিলা খুবই রেগে যান। তিনি বলতে থাকেন, টাকার জন্য কেউ নিজেকে কি 10 জন হায়নার হাতে তুলে দেয়? এরপর জাপান পক্ষের উকিলরা একের পর এক প্রশ্ন করে মহিলাটিকে অপমান করতে থাকে। মহিলাটির রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে সেখান থেকে নেমে যান। দাদিও তাকে সান্ত্বনা দেয়। এবার বিচারক দাদিকে সাক্ষী দিতে ডাকে, কিন্তু তখনই জাপান পক্ষের উকিলেরা প্রশ্ন তোলে। তারা বলতে থাকে, উনি যে একজন কমফোর্ট ওমেন সেটাই তো তিনি এখনো প্রমাণ করতে পারেননি। তখন বিচারক বলেন, কোরিয়ান সরকার তাকে কমফোর্ট ওমেন হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাপান পক্ষের উকিল তখন রেগে যেয়ে বলে, শুধু স্বীকৃতি যথেষ্ট নয়, আমাদের প্রমাণ দরকার। জাপান পক্ষ থেকে অনেক কটূক্তি করতে থাকে দাদিকে উদ্দেশ্য করে। বিচারক সবাইকে থামতে বলে আর দাদির কাছে জিজ্ঞেস করে, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন কমফোর্ট ওমেন? দাদি তো ইংলিশ অতটা ভালো বোঝে না। সে না বুঝেই বিচারককে উত্তর দেয়, ইয়েস আই ক্যান স্পিক, যেটা কিনা এই মুভির নাম। দাদি তার হাতে একটি কাগজ নিয়ে এসে মঞ্চে দাঁড়ায়। শত শত মুখ তার দিকে তাকিয়ে আছে। ক্যামেরার ফ্ল্যাশের আলোতে চারদিক আলোকিত, কিন্তু দাদির মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সে এক অজানা ভয় পাচ্ছে। তার কানে শুধু জাপানিজ মানুষগুলোর কটূক্তি ভাসছে। বিচারকও তাকে পেছন থেকে বারবার বলছে, আপনি আপনার কথাগুলো বলুন, কিন্তু দাদি চুপ করেই থাকে। তখন বিচারক দায়িত্বে থাকা লোকগুলোকে বলে দাদিকে সরিয়ে নিতে। দাদির সাথে থাকা সেই মেয়েটি দাদিকে চিৎকার করে বলতে থাকে, ইউ ক্যান স্পিক। দাদি খুবই ভয় পাচ্ছিলেন। আর ঠিক তখনই তার কানে আসে খুব পরিচিত একটি কণ্ঠস্বর। সে দাদিকে জিজ্ঞেস করছে, হাউ আর ইউ? দাদি চারপাশে সেই মানুষটিকে খুঁজতে থাকে আর উত্তর দেয়, আই এম ফাইন অ্যান্ড ইউ? তখন আমরা দরজার ওপাশে পার্ক বেঞ্চেকে দেখতে পাই। সে দাদিকে চিৎকার করে বলছে, ইউ ক্যান স্পিক। তখন দাদি উত্তর দেয়, ইয়েস আই ক্যান স্পিক। দাদি তার হারিয়ে ফেলা আত্মবিশ্বাস আবারও ফিরে পায়। সেই মেয়েটি যে গার্ডদের জানায় পার্ক বেঞ্চে দাদিরই সদস্য। পার্ক বেঞ্চে তার কাছে থাকা দাদির সেই ছোটবেলার ছবিটি তার সাথে করে নিয়ে এসেছে, যেটা জাপানিজ ক্যাম্পে তোলা হয়েছিল। মেয়েটি বিচারকের কাছে সেই ছবিটি জমা দেয়। পার্ক বেঞ্চেকে দেখে দাদি এক স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারপর তিনি কিছু একটা ভেবে একটু পাশে এসে দাঁড়ান। তারপর তিনি সবার দিকে তাকিয়ে হঠাৎ করেই তার পেটের কাপড়টা উপরে তুলে ফেলেন। আর সবাই তখন ভয়ে আটকে ওঠে। দাদির পুরোটা পেট ক্ষতবিক্ষত করে দিয়েছিল জাপানিজ সৈনিকেরা। ওখানে থাকা সবাই একদম হতবাক হয়ে যায়। পার্ক বেঞ্চে তার হাতগুলোকে শক্ত করে চেপে ধরেছে। দাদি তার জায়গায় ফিরে আসেন আর তিনি সবার উদ্দেশ্যে বলতে থাকেন, জাপানিজ সৈনিকেরা এগুলো ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে করেছিল। আমার পুরো শরীর জুড়ে এমন অনেক চিহ্ন আছে। দাদি জাপান পক্ষের উকিলদের উদ্দেশ্যে বলেন, আপনারা তো আমার কাছে প্রমাণ চেয়েছিলেন, এই যে নিন প্রমাণ। আমার পুরো শরীরটাই একটা প্রমাণ। আর কত প্রমাণ লাগবে আপনাদের? আর যেন আপনারা কি বলেছিলেন, আমরা কমফোর্ট ওমেনরা টাকার জন্য জাপানিজদের কাছে গিয়েছিলাম। 1943 সালে আমার বয়স ছিল 13। যে বয়সে আমার পুতুল নিয়ে খেলার কথা, সেই বয়সে হয়তো আমার অত টাকার প্রয়োজন ছিল না, যার জন্য পুরোটা জীবন শরীরে ক্ষত বয়ে বেড়াবো। দাদির কথাগুলো শুনে হসপিটালে থাকা দাদির সেই বান্ধবীও কাঁদছিল। দাদি সবার উদ্দেশ্যে বলতে থাকে, জাপানি সৈনিকেরা যে পাপ করেছে
ছিল সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমরা কমফোর্ট ওমেনরা এখানে কোনো বিচার চাইতে আসিনি। আমরা চাই আপনাদের করা পাপের জন্য আপনারা একবার আমাদের কাছে মন থেকে সরি বলুন। অ্যাটলিস্ট আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো এই পৃথিবীতে আমরা ন্যায় বিচার পেয়েছিলাম, তারা আমাদের কাছে ক্ষমা চেয়েছিল। আমাদের কমফোর্ট ওমেনদের এই চাওয়াটা কি খুব বেশি? অশ্রু ভেজা চোখে দাদি তার বক্তব্য শেষ করেন। হাততালিতে চারদিক মুখরিত। ওখান থেকে বের হবার পর জাপানিজ পক্ষের সকল উকিল দাদির কাছে এসে সরি বলে, কিন্তু জাপান সরকারের লোকজন দাদিকে দূর থেকে কটু কথা শুনিয়ে যায়। দাদি অনেক রেগে যান। পার্ক বেঞ্চে তাকে শান্ত করে। এদিকে সেই মেয়েটি এসে দাদিকে জানায় আপনার জন্য কেউ একজন অপেক্ষা করছে। দাদি ওয়েটিং রুমে যান আর তিনি সেখানে যেয়ে দেখতে পান তার সেই ভাই তার জন্য অপেক্ষা করছে। দাদি জিজ্ঞেস করেন তুমি কিভাবে জানলে আমি এখানে? দাদির ভাই বলে আমি তোমাকে পত্রিকায় দেখেছি, আর ওই যে ছেলেটা আছে না, ও প্রত্যেক দিন আমাকে ফোন করত। দাদির ভাই দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে। আর দুই ভাই বোনের এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। 2007 সালের 30 জুলাই কমফোর্ট ওমেন রেজুলেশন 121 আন্তর্জাতিক আদালতে পাশ হয়। এই ছবিগুলো ছিল সেই সময়কার সত্যিকারের ছবি, আর ইনি ছিলেন সেই সত্যিকারের দাদি। আরেকটি বাস্তব কথা শুনবেন, জাপান এখনো এই মানুষগুলোর কাছে ক্ষমা চায়নি। আমাদের দেশের অনেক বোনের সাথে ঘটে যাওয়া এমন ঘটনার পৃথিবীর শেষ বিচারটাও ঠিক এমনই হয়। আমি আমার পুরনো একটি ভিডিওতে তনুর কথা বলেছিলাম, যার জন্য আমি আপনি রাজপথে আন্দোলন করেছিলাম। এতটা বছর পরেও কি তনু তার ন্যায় বিচার পেয়েছে? জানি আপনিও আমার মতোই ভুলে গিয়েছেন তনুকে, আর এটাই পৃথিবীর বাস্তবতা। তবে এই মানুষগুলো পৃথিবীতে ন্যায় বিচার না পেলেও কোনো এক জায়গায় ঠিকই পেয়ে যাবে, তখন সেখানে ক্ষমতার দাপট কাজ করবে না। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।